নমস্কার বন্ধুরা, গপ্পসপ্পর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। একের পর এক শিশুরা অজান্তেই অদৃশ্য হয়ে যাচ্ছে, তারপরে আর তাদের কোনো রকম হদিশই পাওয়া যাচ্ছে না। মিস লিলি এবং তার সহকারী মার্কাস যখন এই মর্মান্তিক ঘটনার সত্য অন্বেষণ করছেন, আর অপরদিকে ভালোবাসার জোয়ারে ভাসছে দুটো মন। গল্পের কথক কি পাবে তার ভালোবাসাকে, নাকি গল্পের নতুন মোড় নেবে তার জীবনে? গোয়েন্দা লিলি আর গল্পের কথকের কাহিনীর ঠিক কোথায় গিয়ে সংযোগ ঘটবে? ভয়, ক্রাইম এবং রোম্যান্টিক গল্পের এক অসাধারণ মিশেল হলো আমাদের আজকের গল্প। লেখিকা অনন্যা দাসের লেখা অজানা বিভীষিকার গল্পের দ্বিতীয় পর্ব এবং অন্তিম পর্ব। আজকের গল্পের চরিত্রায়নে রয়েছে মৌমিতা, সৌরভ, কৌশিক, রবিনা, শুভ, নীল এবং গল্পের সূত্রধার এবং বিশেষ একটি চরিত্রে আমি বুবাই। শব্দগ্রহণ, আবহ এবং প্রচ্ছদে মিহান্স প্রোডাকশন হাউস। শুরু হতে চলেছে আমাদের আজকের গল্প, লেখিকা অনন্যা দাসের রচিত অজানা বিভীষিকার দ্বিতীয় এবং অন্তিম পর্ব। রান্নাঘরের সিঙ্কের পাইপটা চোখ হতে আরও এক নতুন বিপদ এসে হাজির। এমনিতেই এখানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছুই নিজেকে করতে হয়, তারপর যদি কিছু খারাপ হয় তাহলে তো আর কথাই নেই। বাসন মাজারও উপায় নেই, ডিশওয়াশারে জল পর্যন্ত বেরোচ্ছে না। সে এক বিভৎস অবস্থা। এক ডাই বাসন সিঙ্কে ফেলে কাজে গেলাম, যেটা করতে আমার মোটেও ভালো লাগে না। কাজ থেকে ফিরে নোংরা বাসন দেখলে না আমার একেবারে মেজাজ গরম হয়ে যায়। জেরি বলল যে কিছু একটা ব্যবস্থা করবে, এখানে তো সারাবার লোক পাওয়াও খুব কঠিন কাজ। দুপুর 1টা নাগাদ জেরি ফোন করে বলল, দিদি একজনের সঙ্গে কথা বলেছে পাইপ ঠিক করা নিয়ে, সে আসবে ওই বিকেল 4টে নাগাদ। কাউকে বাড়িতে থাকতে হবে, আমার তো মনে হয় দেরি হবে। তাছাড়া আমি অনেকটাই দূরে থাকবো, তুমি বরং ওই সময়টা বাড়িতেই থেকো, কেমন? আমার মাথায় বাজ পড়ল। 4টের সময় তো আমাদের ল্যাব মিটিং আছে। আরে বাবা, প্রতি সপ্তাহে তো তোমার ল্যাব মিটিং হয়, একবার না থাকলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? এটা খুবই জরুরি ব্যাপার। অগত্যা বসকে বলে জুমে মিটিংয়ে থাকবো বলে ওই সব যাই হোক কিছু বলে টলে বাড়ি ফিরলাম। ও মা, কেউ এলোই না। 5টা নাগাদ মিটিং শেষ করে আমি খুব বিরক্ত হয়ে জেরিকে ফোন করতেই যাচ্ছিলাম, এমন সময় দরজায় বেল দিল কেউ। যাক বাবা, তিনি তাহলে এসেছেন। এই ভেবে আমি দরজা খুলতে গেলাম। দরজা খুলে যাকে দেখতে পেলাম তাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। সুদর্শন যুবক, তাকে দেখে তো একটু প্লাম্বার বলে মনে হচ্ছিল না। সোনালি চুল, নীল চোখ, ফর্সা চেহারা, এ আবার প্লাম্বার? এর তো মডেল বা সিনেমার হিরো হওয়ার কথা ছিল। কাকে চাই? প্লাম্বার চাই শুনলাম। হ্যাঁ, সিঙ্কের পাইপ একটু চোখ হয়ে গেছে, কিন্তু আপনার তো 4টে নাগাদ আসার কথা ছিল। হ্যাঁ, ওই ক্লাস আগের কাজটায় বেশি সময় লেগে গেল। লোকটা হাতে একটা ব্যাগ নিয়ে রান্নাঘরে ঢুকে কাজে লেগে পড়ল। খুটখাট শব্দ হচ্ছিল। আমি বাইরের ঘরে টিভিটা চালিয়েই বসেছিলাম। কি ভয়ানক বাজে বাজে খবর। বাচ্চা ছেলের দেহ পেয়েছে, এইসবই হচ্ছে টিভিতে। এইসব শুনে আমার মনটা একটু খারাপই লাগছিল, তাই টিভিটা বন্ধ করে দিলাম। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না। ঘুম ভাঙল গালে কার একটা আঙুলের ছোঁয়াতে। চোখ খুলে দেখলাম আমার মুখের খুব কাছে আর একটা মুখ। নীল চোখ আমার চোখের খুব কাছে। আধো ঘুমন্ত অবস্থায় এমন একটা অমোঘ আকর্ষণ দেখলাম ওই চোখে যে আমি চোখ ফেরাতে পারছিলাম না। আমি ভাবলাম স্লিপিং বিউটি, ঘুম থেকে তুলি, তাই। আমার খুব কাছে এসে সে বলল। আমি কিছু বলার আগেই লোকটার ফোন বেজে উঠল। আমি সম্বিত ফিরে পেলাম। কি করতে যাচ্ছিলাম আমি? লোকটা ফোনটা তুলে বলল, হ্যালো, ডিক বলছি। ডিক মানে দিগন্ত, জেরির ভাই। সে কি করছে এখানে, তাও আবার প্লাম্বার সেজে? ফোন ছেড়ে আমার দিকে তাকিয়ে মুচকি হাসল সে। হাতটা বাড়িয়ে দিয়ে বলল,
আমি ডেক, দিগন্ত। নাম তো শুনেছই নিশ্চয়ই। ফোনটা না এলে কিন্তু। আমি ভীষণ লজ্জা পেয়ে সোফার কুশন ছুঁড়ে মারলাম ওকে। আর কিছুক্ষণের মধ্যেই ওর সঙ্গে আমার এমন বন্ধুত্ব হয়ে গেল যেন কত দিনের চেনা। রান্নাঘরে সিঙ্কের পাইপটাকে সারিয়ে দিয়েছিল। তারপর বলল, আমি হচ্ছি জ্যাক অফ অল ট্রেডস, একটু আধটু সবই পারি। তাই দিদি যখন বলল তোমার সঙ্গে আলাপ করার লোভটা সামলাতে পারলাম না। তুমিই বলছি, বৌদিকে আপনি করে বলতে কেমন যেন লাগে। প্রচুর গল্প হলো ওর সঙ্গে। আমি ওকে কেক আর চটজলদি চিকেন রোল বানিয়ে খাওয়ালাম। ও বলল, চুলে সোনালি রংটা ডাই করা আর চোখে কন্ট্যাক্ট লেন্স নীল রঙের। শুনলে হয়তো খারাপ লাগবে, কিন্তু ভারতীয় বেহালা বাদকের চেয়ে আমেরিকান বেহালা বাদকেরা অনেক বেশি কাজ পায়, ইভেন মাইনেটাও বেশি। তাই এই ছদ্মবেশটা এখন তো অভ্যেস হয়ে গেছে। আচ্ছা, দাদা কখন ফিরবে? 7:30 বলেছে। আচ্ছা বেশ, ও ফেরার আগেই আমাকে কেটে পড়তে হবে। সে কি, কেন? দাদার সাথে দেখা করে যাবে না? না, ওর সঙ্গে আমার ঠিক মনে না। দেখা হলেই ঝগড়া হয়, তাই ওকে এড়িয়েই চলি। সেদিন দিদি ডেকেছিল, তাও যাইনি। জানি দেখা হলে ঝগড়া হবে। আসলে আমাদের পার্সোনালিটিটা একদম আলাদা। আমার এই বাউন্ডুলের জীবনটা ওর পছন্দ না। মাঝে মাঝে এসে জ্ঞান দেয় আমাকে, আমিও কম যাই না। 9টা 5টা কাজ আমার পোষায় না। সেই নিয়েই তুমুল লাগে। ও, সেটা দুঃখের ব্যাপার। অবশ্য আমি একমাত্র মেয়ে, তাই ভাই বোনের এই মনোমালিন্যের কথা আমি সেরকম বুঝি না। দিদির সঙ্গে ঠিক আছে, ও একলা, তাই মাঝে মাঝে গিয়ে থাকি ওর সঙ্গে। দাদা একটু অন্যরকম তো। আমি আর দিদি দুজনেই দাদাকে ভয় পাই। ও যে কি করে ফেলবে তার তো কোনো ঠিক নেই। তবে তোমার ভয় পাওয়ার কিছু নেই। দাদা এতদিন পরে বিয়ে করেছে শুনে আমি আর দিদি দুজনেই খুব খুশি হয়েছি। ডিক যাওয়ার সময় বলল, আমার আসার কথাটা দাদাকে না বললেই ভালো। এমনি একজন প্লাম্বার এসে ঠিক করে দিয়ে গেছে বললেই হবে। আর কাজের দাম? ওই তো, কেক আর চিকেন রোল। খুব খিদে পেয়েছিল, চলি। এক গাল হেসে গালে একটা আঙুল ছুঁয়ে ডিক চলে গেল। জেরির কাছে কিছু লুকোতে চাই না আমি, কিন্তু তাও একটা অজানা অপরাধ বোধে ডিগের আসার ব্যাপারটা আমি ওর কাছে লুকিয়েই রাখলাম, কিছুই বললাম না। ফোনটা লিলির ফোনেই এলো। নাম্বারটা চিনতে পারেনি সে, তাও ধরল। ওপাশ থেকে একটা মহিলা কণ্ঠস্বর। হ্যালো, আমি ডেরেকের মা বলছি। ডেরেকের না কিছু মনে পড়েছে, আপনারা একবার আসতে পারবেন আমাদের এখানে? মানে জরুরি কিছু নাও হতে পারে, কিন্তু ওই যে আপনারা বলেছিলেন না যে ওর কিছু মনে পড়লে আপনাদের ফোন করতে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমরা আসছি। আচ্ছা, ও স্কুল থেকে কখন ফিরবে? 4টে নাগাদ। ঠিক আছে, একটু পরেই পৌঁছে যাব আমরা। মার্কসকে ফোনের কথা বলতেই সে বলল, কি নিয়ে জিজ্ঞেস করলে? না, ডাইরেক্ট তো স্কুলে। ওর মা আমাদের যেতে বললো যাতে ওর মুখেই শুনতে পারি। বলল সে। লিলি লক্ষ্য করল কি একটা ওষুধ খেলো সে। বেরোবার সময় মার্কস বলল, তুমি চালাও, আমি ওষুধ খেয়েছি, ওটা খেলে গাড়ি চালাতে বারণ করে। লিলি চালিয়ে নিয়ে গেল। ওরা যখন পৌঁছলো ততক্ষণে ডেরেক বাড়ি ফিরে এসেছে। লিলির কাছে চকলেট ছিল, তার থেকেই কয়েকটা ডেরেককে দিল সে। ওর মা বললেন, সোনা, এই ভালো অফিসারদের বলে দাও সেদিন তুমি আমাকে যেটা বলছিলে, ওই যে পিটারের কথা। বলো বলো। একদিন আমি স্কুলে যাইনি, পরদিন পিটার আমাকে বলল, তুই গতকাল না এসে খুব মিস করেছিস। আমি একটা দারুণ গাড়িতে চড়লাম, তুই থাকলে তুইও চড়তে পারতিস। আমি জিজ্ঞেস করলাম, কি গাড়ি রে? পিটার তখন গর্ব করে বলল, টেসলা। দরজাগুলো খুলে উপরে উঠে যায়, ঠিক যেমন সিনেমাতে দেখায়। আমি তখন বললাম, অচেনা লোকের গাড়িতে উঠতে নেই জানিস না, টিচার বলেছেন, মা বলেছে। পিটার মুখ বেঁকিয়ে বলল,
অচেনা লোকের গাড়িতে উঠতে নেই সেটা আমিও জানি। এটা চেনা লোকের গাড়ি ছিল তো, তাই তো তার সঙ্গে গিয়েছিলাম। আমি তখন খুব অবাক হয়ে বলেছিলাম, চেনা কে আবার টেসলা চালায়? আমি তো এখানে কাউকে চিনি না টেসলা চালাতে। তাই বলেছিলাম, পাড়ায় তো কারো নেই। ও তখন বলল, কেন, আমার দিদিকে যিনি বেহালা বাজাতে শেখান তার কথা বলছি। ওদের তো টেসলা আছে, খুব সুন্দর দেখতে, কালো টেসলাটা। পরের বার তোকেও চড়াবো। আমি আর কিছু বলিনি। তবে মা সঙ্গে থাকলে না মোটেই অন্যের গাড়িতে চড়তে দেবেন না, আমি জানি। ডেরেকের মাকে অনেক ধন্যবাদ জানিয়ে ওরা আবার পিটারের বাড়ির দিকে চলল, পিটারের পরিবারের সঙ্গে আবার কথা বলতে। আমাদেরই ভুল, ওর দিদির ঘরে বেহালাটা রাখা আছে দেখেছিলাম। ওর শিক্ষক কে সেই সম্বন্ধে আমাদের জিজ্ঞেস করা উচিত ছিল। লিলি স্বীকার করল ওদের সেটা ভুল হয়েছিল। আমার জন্মদিনটা আমি জেরির সঙ্গে বাইরে কোথাও খেতে গিয়ে দুজনে একসঙ্গে সেলিব্রেট করব ভেবেছিলাম। জেরিকেও তাই বলেছিলাম। কাজের দিন ছিল, তাই প্ল্যান ছিল আমরা দুজনেই 6টা নাগাদ কাজ থেকে বাড়ি ফিরে তৈরি হয়ে ইনসমনিয়াতে খেতে যাব। জেরিও সেই প্রস্তাবেই রাজি ছিল। ইনসমনিয়ার খাবার ওর ভারী পছন্দ। সেই রকম কথা মতো আমি 6টা নাগাদ বাড়ি ফিরে এলাম। জেরির গাড়ি দেখতে পেলাম না সামনে। তার মানে এখনো কি ও ফেরেনি? দরজা খুলে বাড়িতে ঢুকতেই ঝাঁ করে সব আলো জ্বলে উঠল। এক গাদা লোক বাড়িতে, সবাই মিলে সারপ্রাইজ বলে চিৎকার করে উঠল। তাদের মধ্যে জেরি আর জেরির দিদিও রয়েছে দেখলাম। আমি তো একেবারে কেন জানি না, আমার একটুও আনন্দ হচ্ছিল না, বেশ রাগই হচ্ছিল। আমার জন্মদিন আমি একবারই লোকের সঙ্গে কাটাতে চাইছিলাম না, কিন্তু তাই হলো। ক্রমে জানতে পারলাম যে এই সব নাকি দিদির পরিকল্পনা। ল্যাবের লোকজন, আমার বস, সবাই এসে হাজির। আমি সারাদিন পরে থাকা জামাটাই পরে রইলাম, জামা বদলাবার সময়টুকুও পাইনি। সবাই একেবারে ছেঁকে ধরেছে। সবার হ্যাপি বার্থডে উইশ সহ্য করছি, হঠাৎ একটা সময় কোণে দাঁড়িয়ে থাকা একজনের ওপর আমার নজর পড়ল। ওমা, শোভন! ও এখানে কি করছে? ওকে কে ডাকলো এখানে? শোভনের সঙ্গে আমি কয়েকদিন মিশেছিলাম, মানে বেশ ঘনিষ্ঠভাবেই। এঙ্গেজমেন্টের আংটিটাও কেনা হয়েছিল। হঠাৎ জানতে পারি যে সে একই রকমভাবে আরও 2টো মেয়ের সঙ্গে মিশে চলেছে। আমি তখন সব সম্পর্ক ছিন্ন করে দিই। তারপর সে কয়েকবার ফোন করেছিল, কিন্তু আমি কোনো কথা বলতে রাজি হইনি। সেই শোভন কিনা আমন্ত্রিত হয়েছে আমার জন্মদিনের পার্টিতে। ভয়ানক রাগ হচ্ছিল আমার, চিৎকার করতে ইচ্ছে করছিল। দিদি একটা বিশাল বড় কেক নিয়ে এসে হাজির হলেন। খাওয়া দাওয়া হইচইয়ের পর যখন সবাই বাড়ি চলে গেল, তখন ওই 11:30 বাজে। আমার জন্মদিনের আরও আধ ঘন্টা বাকি। তার ওপর দিদি আর অত রাতে বাড়ি ফিরতে পারবেন না, কোনো ট্রেন নেই, তাই উনি থেকে গেলেন। শোভনকে দেখার পর থেকে না আমি গ্লাসের পর গ্লাস ওয়াইন খেয়ে গেছি, তাই আমার অবস্থাটা খারাপ হয়ে যায়। কোনো রকমে গেস্ট রুমের বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ব্যথাতে আমার মাথা একেবারে ফেটে যাচ্ছিল। অত ওয়াইন খাওয়ার অভ্যেস নেই, তাই বিশাল হ্যাংওভার হচ্ছিল। দেখলাম জেরি একটা চিরকুট রেখে গেছে। সে দিদিকে স্টেশনে তুলতে গেছে। যাক বাবা, সকাল সকাল উঠে দিদির মুখটা দেখতে হয়নি। আমি কোনো রকমে 1 কাপ কফি খেয়ে ল্যাবে ছুটলাম। বিকেলে জেরি ফেরার পর আমি রাগে ফেটে পড়লাম। জেরিও রেগে গিয়ে বলল, তুমি তো আচ্ছা অকৃতজ্ঞ মেয়ে। দিদি অত কষ্ট করে সব কিছু করলো আর তুমি এখন রাগ দেখাচ্ছ? খাবার দাবার, কেক, পানীয়, তোমার সব বন্ধুদেরকে নিমন্ত্রণ করা, সব কিছু দিদিই করেছে। কত ধকল গেছে জানো দিদির ওপর দিয়ে। তুমি তো শুধুমাত্র কাঁড়ি কাঁড়ি মদই গিলে গেলে। দিদি সকালে উঠেও সব পরিষ্কার করেছিল, সে খেয়াল কি তোমার আছে? আমি কি বলেছিলাম ওই সব করতে? আর আমার বন্ধু না কচু, আমার বসকে ডাকার কি দরকার ছিল? হ্যাঁ, আর ওই শোভনকে, যাকে আমি প্রায় 2 বছর পর্যন্ত দেখিনি, সে কিনা আমার বন্ধু। শোভনকে? ছিল তো পার্টিতে, এককালে আমার বয়ফ্রেন্ড ছিল, কিন্তু একেবারে বাজে স্বভাব ওর।
আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে আংটি কিনে দিয়ে অন্য দুটো মেয়ের সঙ্গে সমান তালে চালিয়ে যাচ্ছিল। কই, তুমি তো আগে বলনি যে তোমার একজনের সঙ্গে এঙ্গেজমেন্ট হয়েছিল? এঙ্গেজমেন্ট হয়নি, জাস্ট আংটি কেনা হয়েছিল। হ্যাঁ, জাস্ট আংটি কেনা হয়েছিল। একটা ফাংশন করে আংটি পরানোর কথা ছিল, কিন্তু তার আগেই ওর কীর্তিকলাপ ধরে ফেলি, তাই আর এঙ্গেজমেন্টটা হয়নি। তাও এটা তোমার আমাকে আগেই বলা উচিত ছিল। জেরি মুখ গোমড়া করেই বলল। সারা বিকেলটা ঝগড়া করে আগের দিন পার্টির অবশিষ্ট কিছু খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়লাম। আমার কিছুই ভালো লাগছিল না, মনে হচ্ছিল সব কিছু যেন হু হু করে আমার হাতের বাইরে চলে যাচ্ছে, আর আমি কিছুই করতে পারছি না। বিশাল একটা রোলার কোস্টারে বসিয়ে যেন কেউ আমাকে ছেড়ে দিয়েছে। আমি কোথায় যাচ্ছি, কি করছি, তার উপর আমার যেন কোনো নিয়ন্ত্রণই নেই। বেশ বুঝতে পারছিলাম যে জেরির দিদি চান না যে ওর সঙ্গে আমার বিয়েটা হোক। সেই প্রথম দিন থেকে উনি আমাদের আলাদা করার জন্য কত চেষ্টাই না করে যাচ্ছেন। FBI এর প্রোফাইলের কাছ থেকে অপরাধীর প্রোফাইলটা হতে পারে, তার একটা বিবরণ এসেছে। লিলি ফোনের দিকে তাকিয়ে বলল, পিটারের বাড়ি যাওয়ার পথে মার্কসই গাড়ি চালিয়েছিল। কি বলছে? বলছে যে এই খুনগুলো যে করছে তার পুরুষ হওয়াটাই নাকি স্বাভাবিক। প্রোফাইল তো বটেই, এটা ওর ক্ষমতা দেখাবার একটা কায়দা। অল অ্যাবাউট পাওয়ারই বলছে। একটা একটা করে নিরীহ বাচ্চাকে তুলে নিয়ে গিয়ে তাদের নষ্ট করছে। যারা দুর্বল তাদেরকে টার্গেট করছে, প্রথমে তাদের ওপর নির্যাতন করছে, তারপর জলে ডুবিয়ে মারছে। মনে হয় নির্যাতনের কষ্টে বাচ্চারা যখন অজ্ঞান হয়ে পড়ছে তখনই তাদেরকে নিয়ে গিয়ে জলে ডুবিয়ে মারছে। আসলে সে একটা কাপুরুষ, আর কিছুই নয়। যেন ওদের কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিতে পেরে নিজেকে খুব শক্তিমান মনে করছে। সে মনে করছে যে কেউ তাকে আটকাতেই পারবে না। সে মনে করে অন্যরা সবাই বোকা, আর সে খুব চালাক। হয়তো তার চাকরি এমন কোনো একটা জায়গায় যেখানে তাকে সারাদিন অন্য সব লোকেদের কথা শুনতে হয়। এমন সব লোক যারা ওর মতে বা ওর চেয়ে অনেক বোকা, যেন তাদের সঙ্গে মশকরা করছে। সে বলছে, এই তো দেখে নে আমি কি করতে পারি, তোদের ক্ষমতা আছে আমাকে ধরার। ছোটবেলার কোনো অপ্রীতিকর ঘটনা এর কারণ হতে পারে। তাতে আমাদের ভারী লাভ হবে। আমেরিকার অর্ধেক জনসংখ্যা ওই শ্রেণীতে পড়ে। অর্ধেক বললাম কারণ মহিলারা বাদ। পিটারের বাড়িতে পৌঁছে ওরা পিটারের মা বাবাকে জিজ্ঞাসা করলো, আপনাদের বিরক্ত করার জন্য দুঃখিত, আমরা একটা খবর পেয়েছি, সেই জন্যই আসা অ্যাকচুয়ালি। আচ্ছা, পিটার কি বেহালা বাজানো শিখত? না না, পিটার নয়, তবে ওর দিদি লিসা শিখত আগে। তারপর যমজ দুজন আসার পর ছাড়তে হয়েছে, আর খরচও কুলোচ্ছিল না। কার কাছে শিখত বলতে পারেন? নাম কি তার? পিটারের মা ভয় পেয়ে গিয়ে বললেন, কেন বলুন তো, ওর কোনো হাত আছে নাকি এতে? আমরা জানি না সেটা, তবে এটা একটা রুটিন জিজ্ঞাসাবাদ। গতবার যখন এসেছিলাম তখন তো তার সম্পর্কে আপনারা কিছুই বলেননি, কিছু জিজ্ঞাসাও করা হয়নি, তাই আবার এলাম। হ্যাঁ, প্রায় 8 মাস হলো সে আর আসছে না, তাই জরুরি বলে মনেও হয়নি। ভুলেও গিয়েছিলাম ওর কথা। হ্যাঁ, সেটা বুঝতে পারছি, এবার বলুন। বেহালা টিচারের নাম ছিল ডিগ। সে আবার কিরকম নাম? দাঁড়ান, ওর একটা কার্ড আছে আমার কাছে, রেখে দিয়েছিলাম, পরে যদি কাজে লাগে এই ভেবে। উঠে গিয়ে সেটা নিয়ে এলেন। এই যে, ওর আসল নাম দিগন্ত গুপ্ত, তবে সবাই ওকে ডিগ বলেই ডাকে জানি। সে নিজেই আমাদের বলেছিল ওকে ডিগ বলে ডাকতে। কার্ডে চোখ বুলিয়ে দেখল ওরা, হাতে লেখা দিগন্ত গুপ্ত, আর একটা ফোন নাম্বার দেওয়া, ব্যাস। কোথাকার লোক বলতে পারবেন? এই ফোন নাম্বারটা ছাড়া তার কি কোনো ঠিকানা আছে আপনাদের কাছে? না, আর তো সেরকম কিছুই নেই। সে আসতো আর শিখিয়ে চলে যেত। লিসার খুব শখ, তাই শুরু করেছিল। হ্যাঁ, এখনো প্র্যাকটিস করে বেচারা, যা শিখেছে সেই সব। টিচারকে কেমন দেখতে? খুব একটা বেশি বয়স না, যুবক, লম্বায় ওই 5-11 মতন হবে, মাথায় সোনালি চুল, আর হ্যাঁ, নীল চোখ। আচ্ছা, টিচারের কি একটা টেসলা গাড়ি ছিল? না তো, সে তো মোটর বাইক চালিয়ে আসতো, ফটফট করে আওয়াজ হতো। আমরা তত খেয়াল না করলেও পিটার সেই শব্দ শুনে লিসাকে বলতো, দিদি তোর বেহালা টিচার এসে গেছে। টেসলা গাড়ি চালায় এমন কাউকে চেনেন আপনারা?
যে পিটারকে টেসলা গাড়িতে বসিয়ে বেড়াতে নিয়ে যেতে পারে? না না, এটা তো গরিব পাড়া, এখানে অত দামি গাড়ি কোথা থেকে আসবে? এই পাড়ায় কারো টেসলা নেই। পিটারের বন্ধুর মা বাবাদেরও কারোর ওই গাড়ি আছে বলে তো আমিও শুনিনি। বেহালা শিক্ষকের কি হতে পারে ওই গাড়িটা? এখন ওই গাড়ি চালায় কিনা বলতে পারবো না, আগে তো ছিল না। তবে হ্যাঁ, সে পিটারকে তো চেনে। ও মাই গড, সে কি? এখনো কিছু জানা যায়নি, তবে পিটারকে একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে একজন টেসলা গাড়ি করে ঘুরিয়েছিল। চেনা কেউ হবে, কারণ তাকে তো দেখে সে ভয় পায়নি। সেদিন ডেরেক স্কুলে যায়নি, তাই ওর মাও ছিলেন না। পরের দিন পিটার নাকি ডেরেককে গর্ব করে বলেছিল ওই টেসলা গাড়িতে চড়ে ঘোরার কথা, বলেছিল সেটা নাকি বেহালা টিচারের গাড়ি। ও, আমরা এই ব্যাপারে কিছুই জানি না। ওকে হয়তো বাড়িতে বলা বারণ ছিল, তাই ও আপনাদের বলেনি, কিন্তু বন্ধুদেরকে বলেছিল ওর আনন্দের কথা। পিটারের মা বাবাকে দেখতে খুবই খারাপ লাগছিল লিলির। এই কদিনেই যেন তাদের বয়স 20 বছর বেড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। দেখি ফোন নাম্বার থেকে কিছু জানতে পারি কিনা। আচ্ছা, এই কার্ডটা আমি রাখছি আপাতত। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওদের বাড়ি থেকে বেরিয়ে লিলি দিগন্তগুপ্তকে নিয়ে রিসার্চ করতে বলল ওদের এক অফিসারকে। মার্কসকে সে বলল, যদি জানতে পারা যায় যে এই লোকটা বাকি দুজনের বাড়িতেও যেত কিনা, তাহলে কিন্তু এর মধ্যে একটা যোগসূত্র পাওয়া যাবে। ল্যাবের একটা কাজের জন্য আমার বস আমাকে এতটা দূরে পাঠাবেন আমি আশা করিনি, কিন্তু উপায় নেই, তাই আসতেই হলো। সারা দিন ধরে প্রচণ্ড খেটে কাজটাকে শেষ করলাম, যাতে আবার আসতে না হয়। যেখানে কাজটা করছিলাম সেটা একটা ছোট ইনস্টিটিউট। সেখান থেকে বেরোতে সন্ধে 7টা হয়ে গেল। সারা দিনের খাটাখাটনির পর আর যেন শরীর চলছিল না, খাওয়াও হয়নি সারাদিন তেমন। আর সব থেকে বড় সমস্যা যেটা দেখা দিল সেটা হলো অঝোরে বৃষ্টি। অন্ধকারে বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে আমার একেবারেই ভালো লাগে না। এমনিতেই জেরি আবার কাজে বাইরে গেছে। জেরির কথা মনে পড়ল। ওর পুরনো বাড়িটা এখানেই কাছাকাছি কোনো একটা জায়গায়। সেই বাড়ি তো খালিই পড়ে রয়েছে। জেরি বলেছে যে কিছু কাজ টাজ করে তারপর বিক্রি করবে, যাতে একটু বেশি দাম পাওয়া যায়। তা সেই কাজ আর এখন ওর করে ওঠার সময় হয়ে ওঠেনি। অন্তত আমি তো জানি না সেই ব্যাপারে কিছু। জেরি মুভ করার সময় ওকে সাহায্য করতে গিয়েছিলাম ওই বাড়িতে। বাড়ির ঠিকানাটা আমার মোক্ষম মনে আছে, 2516 জুয়েল অ্যাভিনিউ। 25 তারিখ আমার মায়ের জন্মদিন আর 16 তারিখ আমার বাবার, তাই নম্বরটা খুব সহজেই আমার মনে থেকে গিয়েছিল। আমি গাড়িতে বসে ওই ঠিকানাটা আমার ফোনের জিপিএসে ভরে দিলাম। ও মা, 15 মিনিটের পথ শুধু। যাক বাবা। জেরিকে ফোন করলাম, কিন্তু সে ফোন ধরল না। সে যাই হোক, এই ঝড় বৃষ্টির মধ্যে আমি অতটা পথ গাড়ি চালাতে পারবো না। তাই ঠিক করলাম জেরির পুরনো বাড়িতেই রাতটা কাটিয়ে পরদিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রওনা দেব, তাহলে কাজেও দেরি হবে না। অন্ধকার রাস্তা ধরে জিপিএসের নির্দেশ মেনে জেরির পুরনো বাড়িতে পৌঁছে গেলাম। হঠাৎ মনে হলো জেরি হয়তো ইলেকট্রিক, জল ইত্যাদির কানেকশন কেটে দিয়েছে, কেউ থাকে না বলে। গাড়ি থেকে টর্চ নিয়ে নেমে পড়লাম। খাবারের চিন্তা নেই, সঙ্গে কয়েকটা গ্র্যানোলা বার আছে। শুধু রাতের জন্য একটু আশ্রয় পেলেই হয়ে গেল। এখন ভিতরে ঢুকবো কী করে সেটাই হলো প্রধান সমস্যা। মোবাইল ফোনের টর্চটাকে জেলে গাড়ি থেকে বেরিয়ে ছুট দিলাম। বৃষ্টিটা একটু কমেছে, কিন্তু প্রবল হাওয়া দিচ্ছে, উড়িয়ে নিয়ে যাচ্ছে যেন একেবারে। একটা বড় সাইজের পাথর তুলে জানলার কাঁচ ভাঙলাম ভিতরে ঢোকার জন্য। কাঁচ পরে সরিয়ে নেওয়া যাবে, এখন এই দুর্যোগের মধ্যে প্রাণটা বাঁচলেই হয়। তার মধ্যে তো জেরিকে পাওয়াই যাচ্ছে না ফোনে। ভাঙা জানলার ফুটো দিয়ে হাত ঢুকিয়ে ছিটকানিটা খুলে জানলা দিয়ে ভিতরে ঢুকলাম। টর্চের আলো দিয়ে খুঁজে খুঁজে আলোর সুইচটা দেখতে পেয়ে আলো জ্বালাতেই আলোটা জ্বলে উঠল। আরে, তার মানে ইলেকট্রিকের কানেকশান কাটেনি জেরি। অবশ্য বাড়িতে সব কাজ করতে গেলে তো ইলেকট্রিকের লাইন আর জলের দরকার পড়বেই। আমি ঘুরে ঘুরে দেখলাম সব কিছু। ও মা, ফ্রিজটাও চলছে, আর একটা নতুন মাইক্রোওয়েভ রয়েছে।
ফ্রিজ খুলে দেখলাম ফ্রোজেনের সেকশনে প্রচুর খাবার ভর্তি। তার থেকেই একটা পিৎজা আর কিছুটা আইসক্রিম নিয়ে খেলাম। কাগজের প্লেটও ওখানেই রাখা ছিল। কাজ করবে বলে মনে হয় জেরি সব জোগাড় করেই রেখেছিল, তারপর হয়তো সব ভুলেই খেয়েছে। যাক, রেখেছিল তাই আজকে আমার কাজে দিল। আসবাব সেরকম কিছুই নেই, তাই মাটিতেই বসে খেলাম। ফোন নিয়ে খুটখাট করছিলাম, এমন সময় অ্যাম্বার অ্যালার্টটা এলো। পুলিশ একজনকে খুঁজছে এই এলাকা থেকে, ওই বাচ্চাদের খুনের ব্যাপারে। আমার গা শিউরে উঠল সেই সব কথা মনে পড়ে। পরে দেখলাম যাকে খুঁজছে তার একটা ছবিও পাঠানো হয়েছে। সেটা খুলে দেখে আমি এটা তো জেরির ভাই ডিগ। ডিগ খুন করেছে বাচ্চাদের, নির্যাতন করে। আমার আমার গা গুলিয়ে আসছিল। কি সাংঘাতিক! আমার কি পুলিশে ফোন করা উচিত? পুলিশ ওর সম্পর্কে জানতে চাইছে, কিন্তু আমি ফোন করলেও বা বলবো কি? ওর বাড়ির ঠিকানা ইত্যাদি তো আমি কিছুই জানি না। আমার হবু বরের ভাই, শুধু এটুকুই আমি বলতে পারবো। আমি ভয় ভয় জেরিকে ফোন করলাম, তাও সে ফোনটা ধরলো না। আমি খুব জরুরি, এখনই ফোন করো, এই সমস্ত ইত্যাদি আরও কিছু বলে ওকে মেসেজ করে দিলাম। সারাদিনের খাটাখাটনিতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। কিসের একটা শব্দ পেয়ে আমার ঘুমটা ভেঙে গেল। মনে হলো শব্দটা মাটির নিচ থেকে আসছে। অদ্ভুত ব্যাপার তো, জেরি তো আমাকে বলেনি যে বাড়িটার বেসমেন্ট আছে। নির্ঘাত ইঁদুর হয়েছে সেখানে। বেসমেন্টে কি আছে সেটা দেখার ইচ্ছে আমার প্রবল হয়ে উঠল। আমার এমনিতেই কৌতূহল বেশি। কিছু মেয়ে আছে যারা ইঁদুর দেখলেই মূর্ছা যায়, সেসব আমি জানি, কিন্তু আমি আবার তাদের দলে নই। আমাকে সারাদিন ইঁদুর নিয়ে কাজ করতে হয় ল্যাবে, তাই আমি ওদের সহকর্মী বলেই মনে করি, ওদেরকে ভয় টয় পাই না। ঘুমটা ভেঙেই গিয়েছিল, তাই আমি বেসমেন্টে যাওয়ার দরজা কোথায় সেটা খুঁজতে লাগলাম। অবশেষে খুঁজেও পেলাম। চাকা দেওয়া যে টেবিলটার ওপরে মাইক্রোওভেনটা রাখা ছিল সেটার তলাতেই দরজা আছে বলে আমার মনে হলো। টেবিলটাকে সরাতেই দেখতে পেলাম ঠিকই ধরেছি। আচ্ছা, জেরি তো সেদিন বলেছিল যে চাকাটা নাকি খারাপ হয়ে গেছে, তাই ও এখান থেকে নিয়ে যাবে না ওটা। কিন্তু কই, চাকাটা তো ঠিকই রয়েছে। আংটা ধরে টানতে দরজাটা ওপরের দিকে খুলে গেল। লোহার সিঁড়ি নিচে নেমে গেছে। আমি মোবাইলটাকে শক্ত করে ধরে নিচে নামলাম। বেসমেন্টে কি দেখতে পাবো আশা করেছিলাম আমি জানি না, কিন্তু আমি যা দেখলাম তা আমি জীবনেও ভুলব না। আমার গলা থেকে একটা তীক্ষ্ণ চিৎকার বেরিয়ে এলো। আমি আর কিছুই বুঝে ওঠার আগেই মাথায় একটা জোরে আঘাত পেলাম, আর আমার চোখের সামনে অন্ধকার ঘনিয়ে এলো। টেরিটন থেকে একজনের ফোন এসেছে। তার মেয়ে ওই যে ডিগের কাছে বেহালা বাজাতে শিখতো, আর এখন নাকি তার মেজো মেয়েকে পাওয়া যাচ্ছে না। সর্বনাশ, এক্ষুনি যেতে হবে। কবে থেকে নিখোঁজ মেয়েটা? গতকাল বিকেল থেকে। ওর এক বন্ধুর বাড়িতে স্লিপ ওভার ছিল, তাই ওখানেই রাত কাটানোর কথা। রাতে বাড়িতে তার থাকার কথা ছিল না। সকালে বন্ধুর বাড়িতে ফোন করে জানা যায় যে সে নাকি আসেইনি। বাবা মা তখন পুলিশকে খবর দিতে ফোন করেন। ওদের আর একটা ছোট বাচ্চাও রয়েছে, তাই আইভির প্রতি ততটা নজর ছিল না, যেমনটা মনে হচ্ছে আমার। আইভি, সেটাই ওর নাম? আইভি ম্যাডিসন। সবকিছু একেবারে মিলে যাচ্ছে। তা তো যাচ্ছে। পুলিশে ফোন করতে ওরা অ্যাম্বার অ্যালার্টের কথা বলেছে। তখন আইভির মা বাবা বলেন যে ওরা অ্যাম্বার অ্যালার্ট দেখেননি, তবে বড় মেয়ে বেহালা শেখে ডিগের কাছে। ওই ডিগকে নিয়ে কেউ কিছু জানিয়েছে? কয়েকটা ফোন এসেছিল বটে, কিন্তু ঠোস কিছুই জানা যায়নি, সব কিছুই ভাষা ভাষা।
যাদের বাড়িতে বিহালা বাজানো শেখাতো বা শেখায় সেই সব বাচ্চাদেরই বাবা মায়ের ফোন বেশিরভাগ। তারা একেবারে ভয় কাঠ হয়ে গেছে, প্রচণ্ড প্যানিকের সৃষ্টি হয়েছে তাদের মধ্যে। ওদিকে আবার মিডিয়া আলাদা চেঁচামেচি শুরু করেছে যে আমরা নাকি আমাদের কাজ ঠিকঠাক মতো করছি না, হই যেমন ওদের বুলি। চলো মরিসনদের সঙ্গে একবার দেখা করে আসি। আইভিকে যদি জীবিত অবস্থায় উদ্ধার করা যায় দেখি, চলো। ওরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। আবহাওয়া বেশ খারাপ, ঝড় বৃষ্টি আর তুমুল হাওয়া। মরিসনদের বাড়ি গিয়ে দেখল আইভির মা কান্নাকাটি করে প্রায় ভেঙে পড়েছেন। ওর দিদি ফ্যাকাশে মুখ করে বসে আছে, আর বাবা ছোট্ট বাচ্চাটা দেখাশোনা করছে। স্কুলে সেদিন কি পোশাক পরে গিয়েছিল, কোন বন্ধুর বাড়িতে যাওয়ার কথা ছিল, সেটা কতদূর ইত্যাদি এইসব প্রশ্নের জবাব দেওয়ার পর আইভির মা বললেন, টিককে তো আমাদের ভালো মানুষ বলেই মনে হতো, আমরা স্বপ্নেও ভাবতে পারিনি যে ও এইরকম কিছু করতে পারে। বেচারা মেয়েটা আমার। আমরা এখনও ডিগের বাড়ির ঠিকানা জোগাড় করতে পারিনি। যে কটা ঠিকানা পেয়েছি সেগুলো সব আগেকার, এখন সে আর ওখানে থাকেন না। আপনারা কি ওর কোনো ঠিকানা জানেন? না, জানি না, শুধু ফোন নাম্বারই আছে। আইভির দিদি হঠাৎ বলে উঠল, মরিস টাউনে থাকেন উনি। কি করে জানলে? আমাকে বলেছেন, একবার কি নিয়ে যেন কথা হচ্ছিল, তখন বলেছিলেন যে মরিস টাউনে ওর বাড়ির কাছে একটা বাদ্যযন্ত্রের দোকান আছে, সেখানে নাকি ভালো বেহালা কিনতে পাওয়া যায়। আইভির একটা ছবি নিয়ে বলল, ঠিক আছে, আমরা চেষ্টা করছি। কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম আমি জানি না। যখন আমার জ্ঞান হলো তখন প্রথমে তো বুঝতেই পারিনি যে আমি কোথায়। মাথায় অসহ্য যন্ত্রণা। ক্রমে আমার সব মনে পড়ল। আমি জেরির পুরনো বাড়িতে এসেছিলাম ঝড় বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য। সেখানেই বেসমেন্টে আমি রয়েছি। বেসমেন্টের গাঢ় কালো রং করা দেওয়ালে ঝুলছে শিশুদের নগ্ন ছবি। আমার নাড়ি ভুড়ি উল্টে আসছিল সেই সব দেখে। তখনই আমার মাথায় বাড়িটা পড়ে। ডিগ এই সব করেছে, এটাই তাহলে ওর রাস্তা না? আমি কি করব? কিভাবে এখান থেকে পালাবো? এইসবই ভাবছিলাম, এমন সময় ও আ এই সমস্ত শব্দ শুনতে পেলাম। চমকে উঠলাম। আমি ছাড়াও কেউ রয়েছে এখানে? ফোন তো নেই। ডিগ সেটা নিয়েছে আমাকে মারার পর। অন্ধকারে শব্দ অনুসরণ করে এগিয়ে গেলাম। ক্রমে অন্ধকারটা চোখ সওয়া হয়ে গেছে সেটা বুঝতে পারলাম। একটা বাচ্চা মেয়েও আমার সঙ্গে রয়েছে এখানে। ভাগ্য ভালো আমি লাইটের সুইচটাকেও খুঁজে পেলাম। মেয়েটার জ্ঞান নেই, সেই অজ্ঞান অবস্থাতেই আ করছিল। আমি মেয়েটার কাছে গিয়ে তাকে ঝাঁকালাম। কিছুক্ষণ পর চোখ খুলল সে। আমাকে দেখেই ভয় কুঁকড়ে গেল। আমি নরম স্বরে বললাম, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমিও এখানে বন্দি। আচ্ছা, তোমার নাম কি? মেয়েটা কাঁপা কাঁপা গলায় বলল, আইভি। ওর বয়স বড় জোর 8 বা 9 হবে। আচ্ছা, খুব সুন্দর নাম। তা তুমি এখানে এলে কি করে? হ্যাঁ, মেয়েটা যা বলল তাতে বুঝলাম যে সে একটা বন্ধুর বাড়ি যাচ্ছিল, সেখানে স্লিপ ওভার আছে বলে একা একাই যাচ্ছিল। বাড়িতে মা ছোট ভাইকে নিয়ে ব্যস্ত, তাই বন্ধুর মা বলেছিলেন সোজা ওদের ওখানেই চলে যেতে। 2 বন্ধুর একসঙ্গেই বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু বন্ধুর মা বাবা বন্ধুকে স্কুল থেকে কিছুটা আগেই তুলে নিয়ে যান, তাই আইভিকে একা একাই যেতে হচ্ছিল। হঠাৎ একটা গাড়ি এসে খ্যাঁচ করে ওর পাশে দাঁড়ায় আর ওকে ভিতরে টেনে নেয়। গাড়িটা কালো, শুধু এইটুকুই মনে আছে ওর। তারপর নাকি ওর আর কিছু মনে নেই। গাড়িতে কে বসেছিল তুমি দেখেছিলে? আইভি মাথা নাড়ল। না, সে দেখেনি। ডিগের বিবরণ তো সবার কাছেই চলে গেছে।
তারপরেও সে এই কাজ করার সাহসটা করলো কি করে? পুলিশ নিশ্চয়ই ওকে ধরবে, কিন্তু এই বাড়ির ঠিকানা কি সে দেবে? আমাকে আর আইভিকে হয়তো না খেয়েই মরতে হবে। কি ভয়ানক চক্করে পড়ে গেছি আমি অজান্তেই। কি করে যে এখান থেকে বেরোবো আমি কিচ্ছু জানি না। কষ্ট করে জানলা ভেঙে আমি আবার ঢুকতে গেলাম, ভাবতেই কান্না পাচ্ছে আমার এখন। তাও ভালো আমার হাত পা বা মুখ বাঁধা হয়নি। আসলে ডিগব্যাটা জানে আমরা কিছুতেই এখান থেকে বেরোতে পারবো না, আর শত চিৎকার করলেও সেই চিৎকার কেউ শুনতে পাবে না। তাও আমি সিঁড়ি দিয়ে উঠে গিয়ে বেসমেন্টের দরজায় ধাক্কা দিলাম দুমদুম করে, কিন্তু কোনো ফল হলো না। এদিকে আইভি ভয়ে জড়সড় হয়ে ঘরের একটা কোণে বসে রয়েছে। আমি আর কোনো কিছু কাজ না পেয়ে দেওয়াল থেকে সব বৃষ্টির ছবিগুলোকে নামিয়ে ফেলে ঘরের এক অন্য কোণে স্তূপ করে রেখে দিলাম। ভেঙে কাজ নেই, আমাদেরই পায়ে কাজ ফুটবে। তাছাড়া পুলিশের লোকের তো ওগুলো লাগবে, ওদের তো জানতে হবে যে কীরকম বিকৃত মস্তিষ্কের মানুষ ওই কাজ করে। আমারও হাত পা ছড়িয়ে বসে কাঁদতে ইচ্ছে করছিল। বাবা মাকে হয়তো আর কোনোদিনও দেখতে পাবো না, জেরিকেও না। বাচ্চা মেয়েটা রয়েছে বলে নিজেকে কোনো রকমে সামলালাম। ওর সামনে আমার ভেঙে পড়লে তো চলবে না। আমি ওর পাশে বসে ওর সঙ্গে গল্প করতে শুরু করলাম। নীল আকাশ, টেডি বিয়ার, ঝলমলে রোদ, যা কিছু মিষ্টি আর সুন্দর হতে পারে সেই সব নিয়েই গল্প করছিলাম। কিছুক্ষণের মধ্যেই ওর সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গেল। ফোনটা পেয়েই লিলি আর মার্কস গাড়িতে উঠে রওনা দিল। ওরা যখন মরিস টাউনের ওই দোকানে জিজ্ঞাসাবাদ করছিল তখনই ফোনটা এসেছিল পুলিশ স্টেশন থেকে রিডাইরেক্ট হয়ে। গাড়িতে উঠেই লিলি ব্যস্ত হয়ে ব্যাকআপ চাইল। মার্কস গাড়ি চালাচ্ছিল। ফোন যে করছিল সে বলল সে একটা কালো টেসলা গাড়ি দেখেছে। গাড়িটায় একটা বাচ্চাকে তুলে নিয়ে যাচ্ছে এবং সেই গাড়িটার পিছু নিয়েছিল। গাড়িটা এখন একটা বাড়িতে ঢুকেছে বলে সে বাড়িটার একটা ঠিকানা দিয়ে ফোন কেটে দিল। লিলি আর মার্কস জিপে এসে ঠিকানাটা দেখল বাড়িটা ঘণ্টাখানেকের দূরত্বে। যেতে যেতে লিলি বলল, ভুয়ো খবরও হতে পারে। হতে পারে, কিন্তু আমাদের ফলো আপ করতেই হবে। কোনো খোঁজ না নিয়ে উড়িয়ে দেওয়ার ঝুঁকি নেওয়া যাবে না। গতকালের ঝড় বৃষ্টির পর আজ আকাশ ঝকঝকে। বাড়িটার সামনে এসে লিলি বলল, কোথায় টেসলা? এখানে তো কোনো গাড়িই নেই। মার্কস এক ঝলক দেখে নিয়ে বলল, সে কি আর অপেক্ষা করবে? পুলিশের ঝামেলা এড়াতে পালিয়েছে এতক্ষণে। দুজনেই বন্দুক সঙ্গে নিয়ে গাড়ি থেকে নামল। বাড়িটার সামনের বাগানে আগাছায় ভর্তি, যেন অনেকদিন কেউ দেখাশোনা করেনি। ওরা দুজন বাড়ি অবধি গেল। বাড়িটাকে চারপাশ দিয়ে ঘুরে দেখল। দরজা সব বন্ধ, তবে একটা জানলার কাঁচ ভাঙা। মার্কস বলল, ব্যাকআপ কখন আসবে জানি না, যা করার আমাদেরই করতে হবে। তুমি সামনের দরজা ভেঙে ঢোকো আর আমি পেছনের দরজায় থাকছি। লিলি সামনের দরজার ছিটকানি ভেঙে ভেতরে ঢুকল। গ্যারেজে উকি দিয়ে দেখল দুটো গাড়ি রাখা আছে, একটা কালো টেসলা আর একটা লাল হোন্ডা সিভিক। বাড়িটাতে আসবাবপত্র তেমন নেই বলে খালি মনে হচ্ছিল, কিন্তু ফ্রিজ চলছে, ফ্রিজারে প্রচুর খাবার। হঠাৎ দাঁড়াম করে বেসমেন্টের দরজা খুলে গেল এবং একজন মুখোশধারী লোক একটা বাচ্চা মেয়েকে ঢাল করে রিভলভার হাতে নিয়ে সেখান থেকে উঠে এলো। খবরদার, একদম নড়বে না, নড়লে এই মেয়েটাকে আমি শেষ করে দেবো। বন্দুক ফেলে দাও, ফেলে দাও বলছি এক্ষুনি। আইভি এখনো বেঁচে আছে। লিলি মনে মনে প্রার্থনা করল মার্কস যেন ঢুকতে পারে। বন্দুক ফেলে দিয়ে হাত ওপরে করে দাঁড়ালো সে। লোকটা আইভিকে নিয়ে দুপা এগোতেই দুম করে একটা গুলি এসে লাগলো পেছন থেকে ওর পায়ে। গায়ে মারার সাহস করেনি মার্কস। পাছে গুলিটা ওর গা ভেদ করে আইভির গায়ে লেগে যায়। চিৎকার করে উঠল লোকটা। লিলি সেই সুযোগে ছুটে গিয়ে লোকটার হাত থেকে রিভলভার আর আইভি দুজনকেই ছিনিয়ে নিল। উফ করে মাটিতে বসে পড়ল লোকটা।
পরক্ষণেই আবার লাফ দিয়ে উঠে পড়ে লিলিকে আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু আবার গর্জে উঠল মার্কসের বন্দুক। এবার মাটিতে পড়ে গিয়ে স্থির হয়ে রইল লোকটা। বেসমেন্টের থেকে চিৎকার ভেসে আসছিল। লিলি নিচে ছুটল। মার্কস বন্দুক হাতে দাঁড়িয়ে রইল আইভিকে আগলে। আমি বাঁচার আশা ছেড়েই দিয়েছিলাম প্রায়। খিদে তেষ্টায় আমাদের দুজনেরই অবস্থা খুব খারাপ। এমন সময় দড়াম করে বেসমেন্টের দরজা খুলে আর একজন মুখোশধারী তরতর করে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। খুব খুব তাড়াতাড়ি সেটা বোঝা যাচ্ছিল। আমি কিছু বোঝার আগেই সে আইভিকে তুলে নিল। এইরকম করো না ডিক বলে আমি বাধা দেওয়ার চেষ্টা করতে সে রিভলভারে বাট দিয়ে আমার মাথায় প্রচণ্ড জোরে মারল। ব্যথায় কোকিয়ে উঠলাম। আমি 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 মাটিতে বসে পড়লাম মাথা ধরে। লোকটা আইভিকে নিয়ে সিঁড়ি দিয়ে উঠে গেল। তারপর দুম করে দরজাটা বন্ধ হয়ে গেল। ওপরের তলায় কি হচ্ছিল আমি কিচ্ছু জানি না। গুলির শব্দ শুনতে পেলাম। আমি চিৎকার করছিলাম তারস্বরে, যাতে ওপরে যারা রয়েছে তারা যেন আমার চিৎকার শুনতে পায়। কিছুক্ষণ পরে বন্দুক হাতে এক মহিলা দরজা খুলে নিচে নেমে এলেন। বললেন, হাত ওপরে করো, FBI। আমি কোনো রকমে হাত উপরে করলাম। তিনি বুঝলেন যে আমি আহত। তারপর ধরে ধরে সিঁড়ি দিয়ে কোনো রকমে আমাকে নিয়ে গেলেন। মুখোশধারী মাটিতে পড়েছিল, রক্তে ভেসে যাচ্ছিল মেঝে। সে নড়ছে না। মারা গেছে কি? আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম। ঠিক। আইভিকে মহিলা FBI এজেন্টের কোলে তুলে দিয়ে পুরুষ FBI এজেন্ট এক টানে ডিগের মুখোশ খুলে ফেললেন। আমি 82 শিক্ষার ঘা খেলাম। কোথায় ডিগ? এ তো জেরি। এজেন্টরা বলে উঠলেন, এ আবার কি? এ তো ডিগ নয়। আমি চোখের সামনে অন্ধকার দেখলাম। সেই মুহূর্তে জ্ঞান হারালাম আমি। এবার যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি বুঝতে পারলাম যে আমি হাসপাতালে। আমার মাথায় ঢাউস ব্যান্ডেজ বাঁধা। বিছানার পাশের চেয়ারে বসে ঝুলছেন জেরির দিদি। আমি মুখ হাঁ করে চিৎকার করতে চেষ্টা করলাম, কিন্তু আমার গলা এতটাই শুকনো যে গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। উল্টে জেরির দিদির ঘুমটা ভেঙে গেল। আমি প্রচণ্ড ভয় পেয়েছি দেখে উনি একটা শুকনো হাসি হেসে বললেন, ভয় নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি আশ্চর্য হয়ে তাকিয়ে আছি দেখে উনি বললেন, তুমি তো ঠিক করে ফেলেছিলে যে তোমাদের মধুর প্রেমের গল্পে আমি হলাম ভিলেন, তাই তো? এটা ঠিক যে আমি চাইছিলাম তোমাদের যাতে বিয়েটা না হয়, কিন্তু সেটা তোমার ভালোর জন্যই। জেরির আসল চরিত্র আমি ছাড়া আর কেউ জানতো না। শিউলিকেও ওই মেরেছিল। এক গাদা ঘুমের ওষুধ খাইয়েছিল মেয়েটাকে। সে আত্মহত্যা করেনি। তুমিও বিয়ের পিঁড়িতে বসার আগেই শেষ হয়ে যেতে। জেরি ভীষণ ভয়ঙ্কর বিকৃত মনের মানুষ। বিয়ে ব্যাপারটা ওর কাছে একটা কুৎসিত ব্যাপার ছিল, কারণ আমাদের মা বাবার মধ্যে ভালো সম্পর্ক ছিল না। আর আমার বিয়েটাও, তাই ওর মনে বিয়ে নিয়ে একটা বিতৃষ্ণা জন্মায়। আমি অবাক হয়ে বললাম, সেটা তো সোজাসুজি আমাকে বললেই হতো, অত কষ্টের তো দরকার ছিল না। উনি একটা শুকনো হাসি হেসে বললেন, সোজাসুজি বললে যে তোমার সাথে আমার প্রাণটাও যেত, তাই আমি এমন সব ব্যবহার করছিলাম যাতে জেরির জন্য নয়, তুমি আমাকে দেখেই বিয়েটা ভেঙে দাও। আসলে জেরি আমাকে তার হাতের মুঠোয় করে রেখেছিল, ব্ল্যাকমেল করে। আমার স্বামী ভালো মানুষ ছিলেন না, মদ্যপ, দুশ্চরিত্র, জুয়ারি। বাড়িতে রোজ অশান্তি হতো। একদিন প্রচণ্ড মদ খেয়েছিলেন তিনি। সেই অবস্থায়
আমার সঙ্গে কথা কাটাকাটি চলছিল। উনি আমার দিকে এগিয়ে আসতে আমি ওকে ধাক্কা দিয়ে দিই। নিজেকে বাঁচানোর জন্যই করেছিলাম আমি, কিন্তু উনি নেশার ঘোরে সিঁড়ি দিয়ে পড়ে গিয়ে মারা যান। জেরি আর ডিক তখন আমার সঙ্গেই থাকতো। আমাদের মা বাবা তো অনেকদিন আগেই গত হয়েছিলেন। ডিক কিছুই দেখেনি, ও ঘুমোচ্ছিল, কিন্তু জেরি তখন কিছুটা বড়, ও সব কিছুই দেখেছিল। তারপর থেকেই ওর মধ্যে শয়তান জেগে ওঠে। সে ওই ঘটনাটার কথা সবাইকে বলে দেওয়ার ভয় দেখিয়ে আমার কাছ থেকে যা খুশি আদায় করতে শুরু করে। আমারই ভুল, তখন যদি পুলিশকে সবটা বলে দিতাম তাহলে হয়তো ভালো হতো। কিন্তু তখন আমার মনে হয়েছিল যদি আমি জেলে যাই তাহলে জেরি আর ডিগের কি হবে। সেই একটা ভুলের জন্য আজকে জেরি একটা রাক্ষসে পরিণত হলো। জেলে যেতে চাই না বলে সব কিছু জেনেও আমি চুপ থেকেছি। শিউলির মৃত্যু, তোমাকে বিয়ের প্রস্তাব, ও যা বলেছে সব শুনেছি। তবে শিশুদের অপহরণ করে ও যে এই সমস্ত কাজ করছে সেটা আমি জানতাম না, তাহলে আমি চুপ করে থাকতাম না বলে আমার হাতে মুখ গুজে কাঁদতে শুরু করলেন জেরির দিদি। আমি দরজার দিকে তাকিয়ে দেখলাম ডিক নিঃশব্দে ঘরে এসে ঢুকলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এফবিআই বাড়িটার সন্ধান পেল কি করে? ওদের ফোনটা আমি করে ঠিকানা দিয়েছিলাম। বলেছিলাম যে আমি একটা কালো টেসলা গাড়িকে একটা বাচ্চাকে অপহরণ করে ওই বাড়িতে ঢুকতে দেখেছি। আসলে আমি তো অ্যাম্বার অ্যালার্ট দেখে হয়ে গেছিলাম। আমি জানি আমি কিছু করিনি, তাহলে আমার ছাত্রদের ঠিকানা কে পাচ্ছে? হ্যাঁ, কে তাদের ভাই বোনেদের তুলে নিয়ে যাচ্ছে? কালো টেসলার ব্যাপারটা যখন জানলাম তখনই জেরির কথা মনে হলো। ও আমার কম্পিউটার থেকে আমার ছাত্রছাত্রীদের নাম, ঠিকানা ইত্যাদি চুরি করে ওদের ওপর নজর রাখত, ওদের ভাই বোনেদের পিছু নিত, হ্যাক করেছিল আমার কম্পিউটার। আমি দেখলাম পুলিশকে আমি যদি না বলি তাহলে ওরা আমাকেই দোষী মনে করে জেলে ঢুকিয়ে দেবে, আর আমি শেষ হয়ে যাব, আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। লুকিয়ে লুকিয়ে পালিয়ে বেড়াচ্ছিলাম আমি। আইভির দিদিকে আমি ইমেল করেছিলাম, ও বলেছিল কালো টেসলার কথাটা। আমার ছাত্রছাত্রীরা আমাকে খুব ভালোবাসে, ওরা জানে যে আমি ওরকম করতেই পারি না, তাই সাবধান করেছিল। টেসলার কথাটা শুনেই আমি বুঝতে পারি যে কাজটা কার। এই বাড়িটাকে ওই কাজে ব্যবহার করেছে সেটা সন্দেহ ছিল, কাজে লেগে গেল। আমি ভেবেছিলাম হাতে নাতে না ধরা পড়ুক, অন্তত এই বাড়ি থেকে কিছু তো পাবে পুলিশ। দেখা গেল সেই আন্দাজ একেবারে ঠিক। আমার দাদাকে হারিয়েছি আমি, কিন্তু আইভিকে আর তোমাকে অন্তত বাঁচাতে পেরেছি, সেটা ভেবেই আমি খুশি। বিভীষিকাময় ঘটনার পর 3 মাস কেটে গেছে। 4 দিন হাসপাতালে ছিলাম আমি, মাথার ওই চোটটার জন্য। দোলাদি, দেবানন্দা, ল্যাবের লোকজন সবাই হাসপাতালে আমাকে দেখতে এসেছিল। এত ফুল আর এত উপহার পেয়েছিলাম যে নার্সরা বলছিল, তুমি মনে হয় এই হাসপাতালের সবথেকে পপুলার রোগী। দোলাদি আমার উপর খুব রেগেছিল, ওকে জেরির বিষয়ে কিছু না বলার জন্য। ও একবার জেরির সঙ্গে কথা বলেই নাকি বুঝতে পেরেছিল যে সে কেমন মানুষ। এফবিআই এর লোকজন আমাকে সব কিছুই বলেছে জেরির সম্পর্কে। জেরির বারবার কাজের ছলে এদিক ওদিক যাওয়া সবটাই ছিল মিথ্যে। আসলে ও কাজ থেকে ছুটি নিয়ে ওই বাড়িটাতে গিয়ে নিজের রাক্ষসে খেলা খেলতো। যত দিন যাচ্ছিল ততই যেন ও বেপরোয়া হয়ে উঠেছিল, আর যেন তর্সই ছিল না ওর। পুলিশকে বোকা বানাতে মজা পাচ্ছিল ও, আর তার সাথে আমাকেও। আমার মতো একজন বোকা মেয়েই তো ওর জন্য দরকার ছিল, যে কোনো প্রশ্ন করবে না। যাক, ঠিক করেছি ল্যাবের কয়েকটা কাজ গুছিয়ে নিয়ে
মা বাবার কাছে যাব কিছুদিনের জন্য। বসের অনুমতিও নিয়ে নিয়েছি। দিক আর দিদিও যাবে আমার সঙ্গে। দিক এখন আর চুল ডাই করে না, চোখের নীল কন্ট্যাক্ট লেন্সটাও লাগায় না। ওর মতন নরম মনের মানুষ আমি আগে কখনো দেখিনি। আর ওর সঙ্গে আমার বিয়েতে ওর দিদির কোনো আপত্তিও নেই। এতক্ষণ শুনছিলেন লেখিকা অনন্যা দাসের লেখা অজানা বিভীষিকার গল্পের দ্বিতীয় এবং অন্তিম পর্ব। লেখিকা অনন্যা দাস এই সময় জনপ্রিয় গল্পকারের মধ্যে একজন। জন্ম গোলাপী শহর জয়পুরে, পড়াশোনার রসায়ন, সাংবাদিকতা এবং অধ্যাপনা নিয়ে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া রাজ্যের হার্শিতে বাস করেন এবং সেখানেই কর্মরত। শিশু কিশোরদের এবং বড়দের জন্য গল্প লেখেন এবং তার উপন্যাস কলকাতার প্রায় সব নামকরা পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। আজকের গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আর আমাদের প্রয়াস আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি সকলের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। খুব শীঘ্রই আমরা ফিরব পরবর্তী গল্প নিয়ে। ততদিন সকলে সুস্থ থাকবেন এবং গপ্প সপ্প তরফ থেকে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।